হ্যালো গাইস, আমি আবার চলে আসলাম আমাদের মারমেড লিনা কুইনের দ্বিতীয় পর্ব নিয়ে। আমরা প্রথম পর্বে দেখেছিলাম যে আসেন আর ইউ মিলে কিভাবে লিনের সাথে প্রতারণা করেছিল এবং চিট করেছিল, এবং সেই অত্যাচারে মারমেড লিন সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, এবং লিনের ভাই মিন তাদের কিভাবে শাস্তি দেবে তা আমরা সেটাই দ্বিতীয় পর্বে দেখব। তাহলে চলুন বেশি বকাবকি না করে ড্রামাটি শুরু করা যাক। এখানে আমরা সমুদ্রের তলার দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে লিন তার মৎস্যকন্যা রূপে ফিরে এসেছিল, কিন্তু তার মধ্যে কোনো প্রাণ ছিল না, এবং তার ভাই মিন তাকে ধরে রেখেছিল। এবং মিন তো লিনকে নিয়ে ডাঙায় আসে, এবং আসেন সেই দৃশ্য দেখতে পায়। মিং বলে ওঠে যে আমার বোনকে কে কষ্ট দিয়েছে, আমি তাকে ছাড়বো না। এবং আসেন তো সঙ্গে সঙ্গে তাদের দেখে ছুটে আসে, এবং মিনের শক্তি বলায় আসেনকে ছিটকে সেখান থেকে দূরে ফেলে দেয়। এবার লিন তো ডাঙায় আসার সাথে সাথে তার লেজ ও পায়ে পরিণত হয়। আসেন তো হাত ধরে বলতে থাকে যে তুমি ওকে নামাও, তুমি ওকে ছেড়ে দাও, কিন্তু মিন তার শক্তির সাহায্যে সেখান থেকে সরিয়ে দেয়। এবং মিন তো লিনকে ডাঙায় নিয়ে আসে, এবং আসেন মিনকে বলে ওঠে যে তুমি একটা জঞ্জালের সমান, তুমি মানুষই নও। এবার আসেন তো বলে যে তুমি কে, তুমি লিনের ভাই, কিন্তু লিন তো আমাকে বলেছিল যে ওর কোনো রিলেটিভ নেই, তাহলে তুমি কে, এবং তুমি ওকে এটা কি বানিয়ে দিলে, তুমি ওর সাথে কি করেছো। লিন তো সঙ্গে সঙ্গে বলে যে তুমি আমার কাছে কেবলমাত্র একটা পিঁপড়ের সমান, আমি কখনোই চাইনি যে লিন তোমার প্রেমে পড়ুক, কিন্তু কি আর করা যাবে, লিন তোমার মতো একটা অপদার্থের প্রেমে পড়ে আমাদের দুনিয়া ছেড়ে চলে গেছিল। এবং তখন আসেন বুঝতে পারে যে লিন একজন মারমেড। লিন বলে যে হ্যাঁ, আমার বোন একটি মারমেড, আমার বোন মারমেড প্রিন্সেস, কিন্তু সে একটি সাধারণ মানুষের প্রেমে পড়েছে, তোমার মতো একটা জঞ্জালের প্রেমে পড়েছে। আমাদের মারমেড দুনিয়ার নিয়ম হচ্ছে যে হিউম্যান ওয়ার্ল্ডের কোনো ছেলের প্রতি যদি আমাদের মারমেড মেয়েরা প্রেমে পড়ে এবং তাকে যদি ঠকানো হয় বা তার সাথে যদি বিশ্বাসঘাতকতা করা হয়, সে আর হিউম্যান ওয়ার্ল্ডে থাকতে পারে না। হিউম্যান ওয়ার্ল্ডে থাকলে তার মৃত্যু অবধারিত, তার সারা দেহের আঁশগুলি বিষাক্ত হতে শুরু করে এবং সে রক্তবমি করতে শুরু করে, কারণ সে জানতো সে আর বেশি দিন হিউম্যান ফর্মে সে থাকতে পারবে না। এইবার এই কথা শুনে দুয়ে দুয়ে চার করতে পারে যে কিছুদিন ধরে লিন অন্যরকম বিহেভ করছিল, কেন তার বারবার মাথা ঘুরে যাচ্ছিল, কেন তার কাশি হচ্ছিল, কিন্তু আসেন তো তখন সেসব কিছুতে পাত্তা দেয়নি। আসেন তো বলতে থাকে যে লিন আমাকে ক্ষমা করে দাও, আমার জন্যই তোমার এমনটা হয়েছে। এবং আসেন তখনই মিনকে জিজ্ঞাসা করে যে কিন্তু লিন তো সমুদ্রে ফিরে গিয়েছিল, তাহলে তার প্রাণ কেন ফিরে আসছে না। এবং তখনই মিন বলে যে তোমার জন্য, ওর সবচেয়ে দামি জিনিসগুলো তোমার কাছে রয়েছে, তাই জন্যই ও এখনো সম্পূর্ণ সুস্থ হতে পারছে না। আসেন বলে ওঠে যে বলো বলো তোমার কি চাই, আমি আমার সমস্ত টাকা পয়সা সমস্ত ক্ষমতা আমি তোমার পিছনে লাগিয়ে দেবো। এবং তখনই লিন আকাশের তারাগুলোকে তার ক্ষমতার সাহায্যে জ্বালিয়ে দেয়, এবং সে লিনকে কোলে তুলে নেয়। এবং আসলে মিন বুঝিয়ে দেয় যে তার ক্ষমতার কাছে আসিনের ক্ষমতা কিছুই না। এবার মিন তো লিনকে কোলে নিয়ে মেন রোডে আসে, এবং আসেন তখনই সঙ্গে সঙ্গে তার ড্রাইভারকে ফোন করে বলে যে তুমি শীঘ্রই গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে এসো। এবং লিন তখনই আসেনকে বলে ওঠে যে তুমি সত্যি একটা অপদার্থ, কি দেখে যে আমার বোন তোমার প্রেমে পড়েছিল কে জানে। এবং এই বলে মিন তার কান থেকে একটা সিলভার কানের দুল রাস্তায় ছুঁড়ে ফেলে, এবং সেটা সঙ্গে সঙ্গে একটা গাড়িতে রূপান্তরিত হয়, এবং সেই গাড়ি নিয়েই মিন লিনকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। আসেন তো তাদের পিছনে ছুট লাগায়, এবং সে দেখে মিন লিনকে নিয়ে তাদের বাড়িতেই এসেছে। লিনকে বাথটাবে শোয়ানো হয়, এবং এই দৃশ্যটা দেখতে পায় আনন্দ তার মাকে এরকম অবস্থায় দেখে ভীষণই ভয় পেয়ে যায়। এবং আনানের মনে পড়ে তার মা তাকে যে মারমেডের গল্পটা শোনাতো, এবং আনান বুঝতে পারে যে সেই গল্পের মারমেডের মতোই তার মাও একটা মারমেড। এবং আনন্দ সঙ্গে সঙ্গে তার মাকে জানানোর চেষ্টা করে যে মা তুমি আমার উপর রাগ করো না, আমি জানি আমি অনেক অনেক দুষ্টুমি করেছি, কিন্তু আমি আর দুষ্টুমি করব না। কিন্তু আনান যেখানে তার মায়ের হাত
ধরে ধরে নাড়াচ্ছিল সেখানকার আঁশগুলি ঝরে ঝরে পড়তে থাকে। মিন বলে যে লিনের দেহে পচন ধরা শুরু হয়ে গেছে, অর্থাৎ ঘা হওয়া শুরু হয়ে গেছে। লিনকে যদি তাড়াতাড়ি বাঁচানো না হয় তাহলে সে মারা যাবে এবং আসেন তো সঙ্গে সঙ্গে লিনের দেহ ধরতে যায়, কিন্তু মিন তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই আসেন তো বাজার থেকে কিছু মাছ কিনে এনেছিল এবং সে ওই মাছের আঁশগুলো ছাড়িয়ে লিনের দেহে লাগানোর চেষ্টা করছিল। মিন তখনই বলে উঠেছে, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা কি কোনো সাধারণ মাছ যে তুমি মাছের দেহ থেকে আঁশ ছাড়িয়ে আমাদের দেহে লাগাবে? আসেন তো বলতে থাকে যে তাহলে ও কি করে ঠিক হবে সেটা তুমি আমাকে বলো। এবং মিন তো তখন ভাবতে থাকে যে এই মানুষটাই হচ্ছে হিউম্যান ওয়ার্ল্ডের সব থেকে লিনের কাছের লোক, সুতরাং এ আমাদের সাহায্য করলে করতেও পারে। তুমি যদি লিনকে বাঁচাতে চাও তাহলে তার প্রথম স্টেপ হচ্ছে তার সমস্ত চোখের জল খুঁজে বার করা। কিন্তু তখনই লিনের দেহ থেকে তার যে জাদুই স্পিরিটটা ছিল সেটা বেরোতে শুরু করে, অর্থাৎ সে আরো অসুস্থ হতে শুরু করে এবং মিন তখনই তার দেহ থেকে তার ক্ষমতা প্রয়োগ করে, যে ড্রাগন বলটি ছিল সেটা লিনের দেহে প্রতিস্থাপন করে এবং সঙ্গে সঙ্গে মিনের লিন চুলগুলো সাদা হয়ে যায় এবং মিন তার ক্ষমতাগুলো ব্যবহার করে ফেলছিল, তার জন্যই এই এমনটা হচ্ছে। এবং মিন বলতে থাকে এছাড়া কোনো উপায় নেই, কালকের মধ্যেই লিনকে সারিয়ে তুলতে হবে, তা না হলে আমরা ওকে হারিয়ে ফেলবো। এবং আসেন তো বলতে থাকে যে আমি কি করব তাহলে বলো, তুমি কি বলছো? ওর চোখের জল আমরা কোথা থেকে খুঁজে পাবো? এবং তখনই মিন বলে যে চোখের জল, মারমেডের চোখের জল হচ্ছে সবচেয়ে দামি জিনিস। মারমেডের প্রত্যেকটা চোখের জল হচ্ছে এক একটা মুক্তায় পরিণত হয় এবং সেই মুক্তগুলোই তোমাকে খুঁজে বার করতে হবে। এবং এই কথাগুলো শুনেই আসেনের মনে পড়ে কিছু বছর আগের কথা, যে মুক্তগুলো দিয়ে লিন আসেনকে ব্যবসায় সাহায্য করেছিল এবং আসেনের তো মনে পড়ে যে সেই মুক্তগুলো সে কোনোদিনও বিক্রি করেনি এবং সে তার ঘরে গিয়ে মুক্তগুলো খুঁজতে থাকে এবং সে তার লকার থেকে সেই মুক্তর বোতলটি বার করে এবং আসেন একটি মুক্ত হাতে নিতেই সে চলে যায় অতীতের দৃশ্যে। অর্থাৎ মারমেড যখন তার চোখের জল ফেলে সেই মুক্তর সাথে সেই মেমোরিটাও অ্যাটাচ হয়ে থাকে, তাই সেই মুক্ত হাতে নিতেই আসেন লিনের সেই পুরনো মেমোরিতে ফিরে যায় এবং সেটা ছিল আসেনকে বাঁচানোরই মেমোরি। আসেন তার চোখের সামনে সব কিছু দেখতে পাচ্ছিল, যে কিভাবে লিন তাকে সেদিন সমুদ্র থেকে বাঁচিয়েছিল। আসলে লিনই যে আসেনকে বাঁচিয়েছিল সে সেটা জানতো না এবং কিভাবে লিন তার সমস্ত পরিবার, তার ক্ল্যান, তার পুরো অস্তিত্ব ছেড়ে আসেনের সঙ্গে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার আসেন তো অপর একটি মুক্ত হাতে নেয় এবং সেই মুক্তর সাথেও লিন এবং আসেনের একটা মেমোরি জড়িয়েছিল, কিন্তু এটা একটা খুশির স্মৃতি ছিল। আসেন ভাবে যে এটা মনে হয় তোমার কয়েকটি খুশির মধ্যে একটি। আসলে ওই একই অ্যাকোয়ারিয়ামে আসেন এবং লিন একসাথে ঘুরতে গেছিল এবং লিন তো বাইরে থাকতো, তাই সে জলকে ভীষণ মিস করত। লিন সেদিন বলছিল যে ইস, আমার যদি এমন একটা অ্যাকোয়ারিয়াম থাকতো তাহলে খুব ভালো হতো। এবং আসেন তাকে বলে যে ঠিক আছে, যখন আমার বিজনেস ভালো চলবে আমি বড়লোক হয়ে যাব, তোমাকে এত বড় একটা অ্যাকোয়ারিয়াম বানিয়ে দেবো। এবং সেই কথা শুনে তো লিন প্রচন্ড খুশি হয়েছিল। লিন তখন সেই অ্যাকোয়ারিয়ামে থাকা একটি মাছকে বলছিল, দেখেছো আমার হাজবেন্ড কত ভালো, আমাকে কত ভালোবাসে। এবং তখনই সেই মাছটি বলে যে সকল পুরুষ কিন্তু এমন ঢপের কথাই বলে, তাই ওদের কথা বিশ্বাস করার তোমার কোনো দরকার নেই। এবং আসেন তখনই লিনকে বলে যে লিন, তুমি কি পাগল যে তুমি ওদের সাথে কথা বলছো? আসলে সে তো জানতো না লিন একটা মারমেড এবং সে জলের সমস্ত প্রাণীর কথাই বুঝতে পারে এবং সেই সময়টা ছিল তাদের সবচেয়ে সুখের সময়, এমন একটা সময় যেটা কিনা হাসতে হাসতে লিনের চোখ থেকে জল বেরিয়েছিল। এই স্মৃতি দেখতে পেয়ে আসেন তো কান্নায় ভেঙে পড়ে। আসেন তো বর্তমান সময়ে ফিরে আসে যে এবং আসেন তো বলতে থাকে যে লিন, এই সব দোষ আমার। এবং তখনই সেই মুক্তগুলো কৌটোর ভিতর থেকে বার হয়ে একটি শক্তিতে রূপান্তরিত হয় এবং সেই শক্তি গিয়ে লিনের দেহে প্রবেশ করে। কিন্তু
তাতেও লিনের জ্ঞান ভাঙে না। মিন বলে যে এত কটা পার্লস এনাফ নয়, নিশ্চয়ই লিন আরো কান্নাকাটি করেছে, সুতরাং আরো কিছু মুক্ত থাকার কথা, সেই মুক্তগুলোও আনতে হবে। এবং আশিন তো ভেবে পায় না যে কি করে আর বেশি মুক্ত পাবো, এর চেয়ে বেশি মুক্ত তো আমার কাছে নেই। এবং তখনই সেখানে আনান ছুটে আসে। আনানের মা তার বড় হওয়ার জন্য, তার ভবিষ্যতের জন্য যে মুক্তগুলো রেগেছিল সেইগুলোই আনান নিয়ে আসে। এবং আনান তো হাতে একটা মুক্ত ধরে এবং সঙ্গে সঙ্গে সে আবার তার মায়ের স্মৃতিতে ফিরে যায়। সেই দিনের স্মৃতি যেই দিন কিনা লিন জানতে পেরেছিল যে কিনা সে আনানকে জন্ম দিতে চলেছে। লিন তো ভেবেছিল যে আমি হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে গেলাম, আশিন যদি বাচ্চাটাকে মেনে নেয় আমি কিন্তু তাহলে ওকে বড় করব, এ সব দায়িত্ব আমার হবে। এবং সে আশিনকে এই কথা বলেছিল। এবং আশিন তখন ব্যবসার কাজে ব্যস্ত ছিল এবং নানা কাজে সমস্ত কিছুর ব্যাপারটা এড়িয়ে গিয়েছিল। কিন্তু আশিন তখন এই ব্যাপারটা সিরিয়াসলি ভাবে নেয়নি এবং আশিন কেবলমাত্র তার দায়িত্ব পালন করার জন্য বলেছিল যে না, আমরা বিয়ে করে নেব। এবং তখনই লিন সেই রিপোর্টটা নিয়ে কান্নায় ভেঙে পড়ে এবং তার চোখের জলগুলি মুক্ত হয়ে ঝরে পড়ে। এবং লিন মনে মনে ভাবে যে আশিন যাই হোক না কেন আমি একটা খুব সুন্দর ফ্যামিলি দেবই। এবং তখন থেকে লিন সেই চোখের জলগুলো একটি শিশিতে জমাচ্ছিল তার ছেলের জন্যই। এবং এই স্মৃতিটা আনন্দ দেখতে পায় এবং সে মনে মনে করে ওঠে যে বাবা তুমি খুবই বাজে, তুমি কখনোই মাকে ভালোবাসা দাওনি। আনান অন্য একটি মুক্ত হাতে নেয় এবং অপর একটি স্মৃতি সে দেখতে পায়, যেদিন কিনা তার সেই অ্যালার্জি অ্যাটাক হয়েছিল। আনান দেখতে পায় যে কিভাবে তার মা হাত কেটে সেই রক্ত তাকে পান করিয়েছিল, যার ফলে কিনা আনান সুস্থ হয়েছিল। কিন্তু তারপর আনান নিজেও কিন্তু তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছিল। এবং এই সমস্ত কিছু দেখেই তো আনান খুব কাঁদতে থাকে এবং আনান বলতে থাকে যে মা আই এম সরি, আমি কখনোই আমি তোমার সাথে এমন করব না। এবং আনানও তো বর্তমান সময়ে ফিরে আসে এবং সেই মুক্তগুলো লিনের দেহে প্রবেশ করে। কিন্তু তখনও তো লিনের জ্ঞান ফেরে না। এবার আশিন তো বলে ওঠে যে এমনটা কেন হলো, সব বল শক্তি তো তার দেহে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাহলে কে এসে জেগে উঠলো না। এবং তখনই তারা লক্ষ্য করে যে লিনের বুকে একটি ক্ষত। এবং মিন বলে যে কারণ সবচেয়ে দামি জিনিসটাই এখনো ফেরানো হয়নি এবং সেই জিনিসটা ছিল সেই সাফেয়ারটা, যেটা কিনা তার বুক থেকে লিন খুলে দিয়েছিল, যেটা দিয়ে কিনা আশিন বানিয়েছিল লিনকে দেবার জন্য। কিন্তু সেটা পরে ইউ নিয়ে নেয়। আশিনের মনে পড়ে যে আংটিটা যখন ডেলিভারি হয়েছিল তখন সেই আংটিটার সৌন্দর্যই আশিন দেখছিল এবং তখনই সেখানে ইউ প্রবেশ করে। ইউ তো সঙ্গে সঙ্গে আশিনের হাত থেকে আংটিটা কেড়ে নিয়ে বলে যে আশিন এটা আমার জন্য, এটা কি সুন্দর। এবং আশিন তখনই বলে যে না, এটা তুমি একদম টাচ করবে না, এটা লিনের জন্য। কিন্তু ইউ তখনই বলেছিল যে তুমি আমাকে কিছুদিনের জন্য অন্তত পড়তে দাও, আমি এটা নিয়ে নেব না, আমি এটা তোমাকে ফিরিয়ে দেবো, তুমি চিন্তা করো না, তোমার আর লিনের সম্পর্ক আমি কোনো ক্ষতি করব না, জাস্ট কিছু দিনের জন্য। এবং তাই জন্য আশিন সেই আংটিটা ইউকে দিয়েছিল। এবং আশিন তো সঙ্গে সঙ্গে তার লোকদেরকে ফোন করে বলে যে এক্ষুনি ওই আংটিটা লিনের কাছ থেকে কেড়ে নিয়ে এসো। এবার অন্যদিকে আমরা ইউকে দেখতে পাই যে কিনা একটা স্পাতে গিয়ে মাসাজ নিচ্ছিল এবং তার হাতে সেই আংটিটা ছিল। সে তার একটা বান্ধবীর সাথে কথা বলতে বলতে বলছিল যে আশিন আমাকে এই আংটি গিফট করেছে, এটা নিজের হাতে আশিন ডিজাইন করে আমাকে বানিয়ে দিয়েছে। এরকম একটা পাথর খুঁজে পাওয়া কিন্তু ভীষণই রেয়ার, মার্কেটে আর এইসব জিনিস পাওয়া যায় না। কিন্তু আর কি বলতো, আশিন আমাকে সত্যিই খুব ভালোবাসে, এত বছরে আমার জন্য ওর একটুও ফিলিংস কমেনি। এবং তখনই তো আশিনের লোক এসে বলে যে ইউ তোমাকে আশিন ডাকছে এবং এই আংটিটা সমেতই তোমাকে ডেকেছে। এবং ইউ তো আশিনের সঙ্গে দেখা করতে যায়। এবার ইউ তো আশিনের সাথে দেখা করতে যায় এবং তাকে প্রায় জড়িয়ে ধরে যে আশিন তুমি আমাকে তোমার বাড়িতে ডেকেছো কেন, নিশ্চয় ভালো কোনো ব্যাপার হয়েছে। কিন্তু আশিন ইউকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে লিন কি করে জানলো যে আমার সঙ্গে তোমার বিয়ের নাটক হওয়ার কথা ছিল। ইউ তো বলতে থাকে যে আশিন তুমি তো আমাকে বলেছিলে যে লিনকে এই সমস্ত কিছু ব্যাপারে না বলতে, তাহলে আমি কেন বলবো।
বলবো? আমার কি এত সাহস আছে যে আমি তোমার কথা অমান্য করো? আসেন, তুমি কি ওই মেয়েটার জন্য আমাকে দায়ী করছো? ও রেগে মেগে তোমাকে ছেড়ে চলে গেছে, তার পিছনে আমার কোনো দোষ নেই। এবং এই কথা শুনে আসেন ইউ এর গলা টিপে ধরে এবং বলে যে তুমি সত্যি করে বলো যে তুমি কি করেছো, আর আংটিটা তুমি আমাকে এক্ষুনি ফেরত দাও, না হলে এর দাম তোমাকে চোকাতেই হবে। ইউ তো বলে ওঠেছে কি, ওই মেয়েটা আমার একটা সাবস্টিটিউট ছিল, ওর থেকে আমি তোমার কাছে বেশি দামি, আর তুমি আমার সাথে এমন করছো। আসিন তো সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আসিন তার লোকদেরকে বলে যে এক্ষুনি আংটিটা ওর কাছ থেকে কেড়ে নাও, এবং ইউ তখনই বলে যে তোমরা যদি আমার কাছে আসার চেষ্টা করো তাহলে কিন্তু আমি এক্ষুনি পুলিশে কল করব। এবার ইউ তো আসিনের হাত ধরে বলতে থাকে যে আসিন, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি আমাকে এমন কেন করছো? এবং তখনই আসিনের লোকেরা ইউর হাত থেকে তার ব্যাগটা কেড়ে নেয় এবং আংটিটা খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে তো আংটিটা ইউ নিজের আঙুল থেকে খুলে হাতের মধ্যে লুকিয়ে ফেলেছিল। আসিন তো বলে যে সত্যি করে বলো যে আংটিটা কোথায় আছে, এবং তখনই ও মিথ্যে করে বলে যে আসলে এই আংটিটা আমার একটা বান্ধবীর খুব পছন্দ হয়েছিল এবং সে বলে যে আমাকে কিছু দিনের জন্য তাকে পড়তে দিতে, তাই আমি ওকে পড়তে দিয়েছি। আসিন তো সঙ্গে সঙ্গে তার লোকদের নির্দেশ দেয় যে ওই বান্ধবীর বাড়িতে গিয়ে খোঁজ নাও, এবং যতক্ষণ না আংটি খুঁজে না পাওয়া যাচ্ছে ততক্ষণ ইউকে আমাদের ওয়্যার হাউসে বন্দি করে রাখো। এবং আসেন তো ইউকে তাদের গোডাউন বা স্টোর রুমে তাকে বন্দি করে রাখে, এবং তখনই ইউ তার হাতের মুঠোর মধ্যে থেকে আংটিটা বার করে। ইউ মনে মনে বলে যে আচ্ছা, এই আংটিটা তোমার কাছে এত দামি, তোমার জীবনে এখন আমার থেকে লিনের ইম্পর্টেন্স বেশি, এই আংটি তুমি কোনোদিনই পাবে না, আমি এই আংটিটা একদম ধ্বংস করে দেবো, ভেঙে ফেলবো। এবং অপর দিকে আমরা দেখতে পাই আসিন তো আনানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, সে আনানকে বোঝায় যে মা ঠিক হয়ে যাবে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। এবং তখনই একজন কর্মচারী এসে তাকে লিনের ফোনটা দেয়। আসলে লিন যখন সমুদ্রে ঝাঁপ দিয়েছিল ফোনটা সমুদ্রের ধারে সে ফেলে রেখে চলে গেছিল, এবং রেস্কিউ টিমের লোকেরা খুঁজে পায় এবং তাই জন্য ফোনটা আসিনের হাতে এসে পৌঁছায়। এবং আসিন তো ফোন খুলেই সেখানে ইউ এর মেসেজগুলো দেখতে পায়, এবং আসিন বুঝতে পারে যে এই ভুল বোঝাবুঝির পিছনে বা শয়তানির পিছনে ইউ এর হাতও রয়েছে। এবং অপর দিকে তখন ওই স্টোর রুমে ইউ আংটিটা শেষ করে ফেলার নষ্ট করে ফেলার চেষ্টা করছিল, সে একটা হাতুড়ি দিয়ে আংটির উপর মারার চেষ্টা করছিল যাতে পাথরটা ভেঙে যায়, কিন্তু সে ওই পাথর ছিল একদম অন্যরকম শক্তিশালীর পাথর, তাই সেই পাথরে হাতুড়ির বাড়ি মারার সাথে সাথেই হাতুড়ির বাড়ি ছিটকে যায় এবং উল্টে ইউ এর হাতেই লাগে। এবং ইউ বলতে থাকে যে এটা এমন কি জিনিস যে আমি ধ্বংস করতে পারছি না। এবং সে যখনই আবার হাতুড়ি বাড়ি মারতে যাচ্ছিল তখনই সেখানে আসেন আসে এবং ইউ সঙ্গে সঙ্গে আংটিটা লুকিয়ে ফেলে। আসেন তো এসেই বলতে থাকে যে তোমার সাহস হয় কি করে, তুমি লিনকে এই সব কথাবার্তা বলেছো, তুমি আমার সংসার ভাঙার চেষ্টা করেছো। ইউ তখনই বলে যে আসেন, আমি জানি যে আমি ভুল ছিলাম, আসলে আমি লিনকে খুবই হিংসা করছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাদের বাচ্চার খাতিরে আমাকে ক্ষমা করে দাও। আসেন তো ইউ এর চুলের মুঠি ধরে বলে যে ক্ষমা, এই কথাগুলো বলে তুমি লিনকে এতদিন ব্ল্যাকমেল করছিলে, আমার জীবন থেকে ওকে তাড়ানোর চেষ্টা করছিলে, আর তুমি এখন ক্ষমা চাইছো। ইউ তো বলে ওঠে যে হ্যাঁ, তো কি হয়েছে, ও আমাদের দুজনের মাঝখানে ইন্টারফিয়ার করছিল, ওকে সরানোটাই দরকার ছিল, আর তুমি এত বড় বড় কথা বলছো কি করে? তুমি কি ওকে ধোকা দাওনি? তোমার সন্তান আমার গর্ভে, তুমি যদি আমার সাথে কিছু করো তাহলে তোমার বাচ্চাকে নিয়ে আমি এক্ষুনি মরে যাব। এবং তখনই বলে ওঠে যে আমার বাচ্চা আদেও কোনোদিনও তোমার গর্ভে ছিল? আসলে কোনোদিনই ইউ আসলে সন্তানের সঙ্গে প্রেগনেন্ট ছিল না, ইউ সম্পূর্ণটাই মিথ্যে কথা বলছিল আসেনকে হাতে রাখার জন্য। এবং আসন তো বলে ওঠে যে ইউ বেশি বাড়াবাড়ি না করে ওই আংটিটা আমায় ফেরত দিয়ে দাও। ইউ বলে যে ওই আংটি তোমার জন্য এত ইম্পর্টেন্ট তাই না? এবং ততক্ষণে তো আনান সেখানে চলে আসে এবং ইউকে মারতে থাকে, এবং তখনই সেখানে আনান চলে আসে। আনান বলতে থাকে যে তুমি একটা বাজে আন্টি, তোমার জন্যই আজকে আমার মায়ের এই অবস্থা হয়েছে, তুমি এক্ষুনি ওই আংটিটা ফেরত দিয়ে দাও। ইউ বলে যে আংটি আমি ফেরত দিয়ে দেবো, কিন্তু তার বদলে আমি কি পাবো? আসেন বলে যে তুমি কি চাও, এবং তখনই ইউ বলে যে তুমি আমাকে বিয়ে করবে, তাহলেই আমি বলবো যে ওই আংটিটা আমি কোথায় রেখেছি। আনান তো আবারও গিয়ে
গিয়ে ইউকে ধাক্কা মারতে থাকে যে তুমি একটা বাজে আন্টি, তাড়াতাড়ি ওই আংটি আমাদের ফেরত দাও, আমাদের মাকে বাঁচাতে হবে। এবং ইউ তখনই আনানের গলা ধরে বলে যে ও তাই, এখন আমি বাজে হয়ে গেলাম। সে আনানের গলায় একটা কাঁচি ধরে এবং বলে যে কিছুদিন আগে অবধি যে তোমার মা বাজে ছিল আর এখন তুমি আমাকে বাজে বলছো। ইউ বলতে থাকে যে তোমার না সব খাবারে অ্যালার্জি, তুমি বেশিরভাগ সময় অসুস্থ থাকো আর বাকি সময় খালি দুষ্টুমি করো। সত্যি আমার তো মনে হচ্ছে তুমি আমাদের জীবনে থাকলে আমাদেরকে জ্বালিয়ে মারবে, যেমন তোমার বাবা তেমনই তুমি। এবং এই বলে ইউ তো আনানকে মারতে যায়, কিন্তু তখনই আসেন তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং তার থেকে কাঁচিটা কেড়ে নিয়ে ফেলে দেয়। এবং আসেন ইউকে ঠাস করে এক চড় মেরে ফেলে দেয় এবং বলতে থাকে যে তুমি এক্ষুনি আমার আংটিটা ফেরত দাও। ইউ বলতে থাকে যে তোমার ভালোবাসা এত তাড়াতাড়ি উবড়ে গেল, সেই আসিন কোথায় যে আমার জন্য সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, সেই ভালোবাসা আর নেই। এবং সে তখনই আসিন বলে যে আমি কখনোই তোমার জন্য সমুদ্রে ঝাঁপ দিইনি, তখন তোমাকে যে শয়তান ছেলেটি ভালোবাসতো সেই গুন্ডা নিয়ে আমাকে পিটিয়েছিল এবং সে আমাকে মেরে ফেলার জন্য সমুদ্রে ফেলে দিয়েছিল। আমি তোমাকে ভালোবেসে আত্মহত্যা করতে চাইনি, এতদিন তুমি একটা ভুল ধারণা নিয়ে বেঁচেছিলে। আর আমাকে যখন সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল তখন লিনি আমাকে বাঁচিয়েছিল। এবং এই কথা শুনে ইউ তো চেঁচিয়ে ওঠে যে না, এটা হতে পারে না, তুমি কিছুদিন আগে লিনকে বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপ দিতে যাচ্ছিলে, তুমি আমার জন্য সমুদ্রে ঝাঁপ দাওনি, এটা কখনোই আমি মেনে নেব না। আমি যদি খুশি না হতে পারি আমি কখনোই তোমাকে খুশি হতে দেব না। তুমি আমার স্বপ্ন পূরণ করতে দাওনি। ততক্ষণে তো আসিনের লোকরাও ইউকে ধরতে চলে আসে এবং ইউ সব জিনিসপত্রের মধ্যে সেই আংটিটা ছুঁড়ে ফেলে দেয় এবং আসিনের লোকেরা সেখান থেকে নিয়ে চলে যায়। এবং তারপরই সেখানে মিন আসে এবং বলে যে সত্যি মানুষদের দুনিয়া, মানুষদের ভালোবাসা কি অদ্ভুত, কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যে বলা যায় না। মানুষের ভালোবাসা রাস্তার ধুলোর থেকেও সস্তা। এবং আনন্দ তখনই মিনের চুল ধরে পাকাচ্ছিল এবং বলছিল যে তোমার চুলগুলো কি সুন্দর। মিন বলে যে এই তুমি একদম আমার চুলে হাত দেবে না। এবং আনন্দ তখনই মিনকে জড়িয়ে ধরে যে তুমি আমার আঙ্কেল, আমি জানি আমার মা আমাকে বলেছিল যে আমার একটা আঙ্কেল আছে। এবং মিন তো না চাইলেও আননের প্রতি একটু স্নেহ ছিল। অপরদিকে আসিন তো সেই ঘরের মধ্যে আতে পাতি করে সেই আংটিটা খুঁজছিল এবং সে খুঁজতে খুঁজতে এক জায়গায় আংটিটা পেয়ে যায় এবং শেষমেশ সেই আংটিটা লিনের দেহে প্রতিস্থাপন করা হয়। ফলে লিনের প্রাণ ফিরে আসে এবং সে আবারও তার মানুষ রূপে ফিরে আসে এবং লিনের জ্ঞান ফিরে আসার সাথে সাথে আনন্ত মা বলে ছুটে যায়, কিন্তু লিন তাদের কাউকেই পাত্তা দেয় না। মিন তার বোনকে হাগ করে এবং বলে যে তুমি ঠিক আছে তো? লিন বলে যে হ্যাঁ, কিন্তু আমি এখানে কি করছি? আমার তো সমুদ্রে থাকার কথা ছিল, তাই না? মিন বলে যে তুমি কি ভুলে গেছিলে যে ওই সাফেয়ারটা ছাড়া তুমি সমুদ্রে ফিরে যেতে পারবে না? এবং লিন বলে যে সত্যি আমারই ভুল ছিল যে আমি কিছু লোককে বিশ্বাস করে ফেলেছিলাম। এবং তখনই তা আসেন লিনের কাছে ক্ষমা চাইতে থাকে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। মিন তো আসেনকে ঘুষি মারতে যায় আর বলে যে ভুল, তোমার এই ভুলের জন্যই আমার বোনটা মরতে বসেছিল। আনন্দ সঙ্গে সঙ্গে তার মাকে জড়িয়ে ধরে যে মা আমায় ক্ষমা করে দাও, আমি আর কখনো দুষ্টুমি করব না, আমি ভালো ছেলে হয়ে থাকবো। এবং লিন বলে যে আমি তোমাকে কখনো দোষ দিচ্ছি না, তুমি তো একটা ছোট বাচ্চা, তুমি কি করে বা বুঝবে যে কি হচ্ছিল। আসেনও তার স্ত্রীর কাছে হাঁটু গেড়ে ক্ষমা চায় যে সত্যিই লিন আমি খুবই স্বার্থপর হয়ে গেছিলাম, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু লিন তখনই বলে যে যাই হয়ে যাক না কেন আমি আর হিউম্যান ওয়ার্ল্ডে থাকতে পারবো না, এইখানে থাকলে আমি মারা যাব। আসেন তো বলে ওঠে যে কিন্তু কেন, তুমি তো তোমার সাফেয়ারটা পেয়ে গেছো, কিন্তু তুমি এখানে থাকতে পারবে না কেন? কিন্তু তখনই মিন বলে যে ও একজন মারমেডদের পার্টনার যদি একবার প্রতারণা করে মারমেডরা কখনোই হিউম্যান ওয়ার্ল্ডে আর থাকতে পারে না। আর তুমি তো লিনের সাথে অলরেডি প্রতারণা করেছো, তাই ও আর এখানে থাকতে পারবে না। এবং লিন বলে যে ভাই তুমি এক্ষুনি আমাকে এখান থেকে নিয়ে চলো। এবং মিন সেখান থেকে লিনকে নিয়ে বেরিয়ে যায় এবং তারা গাড়ি করে সমুদ্রের সামনে আসে সমুদ্রে ফিরে যাওয়ার জন্য। কিন্তু ততক্ষণে আসিন এবং আনানও চলে এসেছিল। আনান তো বারবার বলছিল যে মা আমি
তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমার সাথে ফিরে চলো। এবং তখনই তার মা তাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, তুমি বড় হয়ে খুব ভালো একজন মানুষ হয়ে, তাহলেই সেটা আমার জন্য যথেষ্ট হবে। এবং আনান তখনই কান্না করতে শুরু করে এবং লিন আবার আসেনকে মনে করিয়ে দেয় যে আনানের কি কি খাবারে অ্যালার্জি, তার কিসে অসুবিধা সেই সব। আসেন বলে যে কিন্তু লিন তুমি আমাদের সঙ্গে থাকো, এবং লিন বলে সেটা কখনোই আর সম্ভব নয়, তোমরা আমাকে ভুলে যাও, তুমি আনানের কেয়ার করো, সেটাই যথেষ্ট হবে। এবার মিন তো তখনই বলে যে সময় হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে। এবং আমরা দেখতে পাই মিন আর লিন জলের মধ্যে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারপরেও তাদের মারমেড রূপে রূপান্তরিত হচ্ছিল না। মিন তো বলে ওঠে যেটা কি হচ্ছে, লিন তো ওর সমস্ত কিছু জিনিস ফিরে পেয়ে গেছে, ওর পাল, ওর সাফার সবকিছু, তাহলে মারমেডে রূপান্তরিত হতে পারছে না কেন? এবং তখনই আনান বলে ওঠে যে মা, আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। আশিনও বলতে থাকে যে আমি, এবং আশিনও বলতে থাকে যে লিন আমিও তোমাকে কখনো ভুলতে পারবো না। এবং তখনই আমরা দেখি লিনের দেহে একটি ক্ষতর সৃষ্টি হয়। আসলে ডাঙায় থাকা তার পক্ষে বেশিক্ষণ সম্ভব ছিল না, কিন্তু যতক্ষণ না আশিন এবং আনাস তার স্মৃতি ভুলে যাচ্ছে ততক্ষণ তো সে ফিরতে পারছিল না। আশিন বলে ওঠে যে তোমার এই কষ্ট আমি দেখতে পারছি না, তোমাকে আমি ধরে রাখতে চাই না। লিন তো আবারও গিয়ে আনানকে হাগ করে। আনান বলে যে মা, তুমি ম্যাজিক করে আমার সমস্ত মেমোরি ভুলিয়ে দাও, তা না হলে আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। এবং লিন আনানকে লাস্টে হাগ করে এবং সমুদ্রের দিকে রওনা দেয়। আশিন তো আবার তাকে পিছন থেকে ডাকে এবং তাকে জড়িয়ে ধরে, এবং আনানও এসে তাদেরকে জড়িয়ে ধরে। এবং আশিন বলে যে লিন, এই মুহূর্তটা যদি আমাদের শেষ মুহূর্ত হয় তাহলে আমি এই মুহূর্তটাকে মনে রাখতে চাই, এই মুহূর্তটা আমার কাছে সবচেয়ে স্পেশাল মুহূর্ত হয়ে থাকবে। এবং সেই হাগটা ছেড়ে যাও, এবার তুমি যাও। লিনের তার আশিনের কাটানো সমস্ত মোমেন্টগুলো মনে পড়ছিল, তাদের আনন্দের মুহূর্ত, তাদের ভালোবাসার মুহূর্ত, এবং কিভাবে আশিনের জন্য লিনকে আবারও সমুদ্রে ফিরে যেতে হচ্ছে। এবং এই কথা ভেবে লিন সমুদ্রের দিকে পা বাড়ায়। আনান বলে যে বাবা, মা কি সত্যিই চলে গেল? কিন্তু আমার তো মায়ের কথা এখনো মনে আছে। এবং আশিন বলে যে ভুলে যাওয়ার ব্যাপারটা হয়তো পুরোটাই মিথ্যে, যাতে লিন শান্তি মতো ফিরে যেতে পারে তার জন্য। এবং আনান বলে মা কি তাহলে ওখানে গিয়ে শান্তিতে থাকতে পারবে? এবং আশিন বলে যে নিশ্চয়ই, এতদিন যখন আমাদের সঙ্গে ছিল তখন অনেক চোখের জল ফেলেছে, কিন্তু দেখো আজই কিন্তু লিনকে চোখের জল ফেলতে হয়নি। হয়তো লিন নিজের দুনিয়াতে গিয়ে তার মারমের ওয়ার্ল্ডে গিয়ে হ্যাপিলি থাকতে পারবে। তাহলে চলো আমরা ফিরে যাই। ফিরে যেতে যেতে আশিন মনে মনে ভাবে যে ভুলে যাওয়াটাই হচ্ছে শান্তি, মনে রাখাটাই সবচেয়ে কষ্টের। এটা এমন একটা প্রেম কাহিনী যেটা মারমেড এবং মানুষের প্রেম কাহিনী। সেই মানুষরা যারা মারমেডদের সাথে বারবার প্রতারণা করে, এবং সেই মানুষদের এই প্রতারণার শাস্তিও পেতে হবে। ভালোবাসার কথা মনে না রাখলেও সেই শাস্তির কথা মানুষ অবশ্যই মনে রাখবে। এবং এইখানেই আমাদের এই মারমেড লাভ স্টোরিটা শেষ হয়। এবং তোমাদের কি মনে হয়, লিনের কি উচিত ছিল যে আশিন এবং আনানের সঙ্গে হিউম্যান ওয়ার্ল্ডে থেকে যাওয়া? আর আজকের প্রেম কাহিনীটা এতটুকু পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।